হ্যালো বাবু। হ্যাঁ বাবু বলো। কি অবস্থা, কি করো তুমি? এই তো বসে আছি, তুমি কি করো? এই তো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার। হ্যাঁ তো সরাসরি চলে আসো। তোমার কয়েকটা ছবি দিবা আমাকে? না না, আমি তো সেই ছবি দিতে পারবো না। কেন বাবু? এখন তো বুঝতেই পারছো, ডিজিটাল প্রযুক্তি, ছবি দিলে সব হ্যাকিং ট্যাকিং হয়ে অনেকে অনেক কিছু তৈরি করে নিচ্ছে। তো তুমি সবার মতো আমাকে ভাবলে হবে? যদি এত ইচ্ছা হয় সামনাসামনি এসে আমাকে দেখে যাও। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমাদের সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের উপস্থাপনায় আমি আছি রুকায়াত তাবাসসুম রিফা, শিক্ষাবর্ষ 2023-24, এবং আমার সাথে আছে আমি মোহাম্মদ পারভেজ সাগর, সমাজকর্ম ডিপার্টমেন্ট, শিক্ষাবর্ষ 2019। আমি রাবিয়া সুলতানা, শিক্ষাবর্ষ 22-23। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম তানভীর, সমাজকর্ম ডিপার্টমেন্ট, শিক্ষাবর্ষ 20-21। আমি মোহাম্মদ বালিয়া খাতুন, মাস্টার, শিক্ষাবর্ষ 2022-23। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, অনার্স ফোর্থ ইয়ার, শিক্ষাবর্ষ 2020-21। আমি পুষ্পিতা দেবযানী মিত্র, আমার শিক্ষাবর্ষ 21-22। আমি মোহাম্মদ হাসান, শিক্ষাবর্ষ 23-24। এহসানুল হক কবির, শিক্ষাবর্ষ 20-21। আমি মোহাম্মদ জিন্নাতুল দেবা, শিক্ষাবর্ষ 23-24। এবং আমি মোহাম্মদ মিজানুর রহমান, সমাজকর্ম বিভাগ, শিক্ষাবর্ষ 20-21। দুঃখিত, আমাদের দলের একজন সদস্য তার পারিবারিক সমস্যার জন্য উপস্থিত হতে পারেন না। তো আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝে গেছেন আমাদের আলোচ্য বিষয় কি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাইবার নিরাপত্তার সচেতনতা। তো আমাদের আগে জানতে হবে সাইবার কি। সাইবার হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে যেসব কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে তাকে সাইবার বলে। সাইবার মূলত কম্পিউটার, ইন্টারনেট ও ডিজিটাল জগতের সবকিছুকে সাইবার জগতের অংশ হিসাবে বলা যায়। এখন আমরা জানি সাইবার নিরাপত্তা কি। সাইবার নিরাপত্তা হচ্ছে ডিজিটাল আক্রমণ ও ডিভাইস থেকে ডেটা ও সিস্টেমকে রক্ষা করার প্রক্রিয়া। সাইবার নিরাপত্তায় মূলত 3 ধরনের কাজ হয়ে থাকে। প্রথমত হচ্ছে তথ্য গোপন রাখা, তথ্য যাতে নষ্ট না হয় সেই হিসাবে রক্ষা করা, এবং তথ্য সবসময় ব্যবহারযোগ্য হিসাবে কাজ করা। এই সাইবার থেকে আমরা মূলত নিজেদের যে ব্যক্তিগত তথ্য এগুলো রক্ষা করার জন্য নিজেকে সুরক্ষিত রাখতে পারি। এবার আসি আমাদের সাধারণ সাইবার হুমকি। কারণ আমাদের সাইবার যেহেতু আছে, আমাদের এখানে অনেক উপকার হয়, এজন্য অনেক ধরনের হুমকিরও শিকার হতে হয়। যেমন আছে হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার ইত্যাদি অনেক কিছু। এই সব কারণে এখন আমাদের যে ডিজিটাল প্রযুক্তি, এই ডিজিটাল প্রযুক্তি অনেক হুমকির হিসাবে ধারণ করছে পরবর্তীতে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে শক্তিশালী পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি। আমরা প্রথমে জানব পাসওয়ার্ডের গুরুত্বটা কেমন। পাসওয়ার্ড আমরা গুরুত্ব সহজে আমরা যাতে পাসওয়ার্ড কেউ বুঝতে না পারে সেজন্য আমরা একটা স্ট্রং এবং বড় সড়ো একটা পাসওয়ার্ড দেব, যাতে হ্যাকিং বা থার্ড পার্টি কেউ আমাদেরকে অ্যাটাক করতে না পারে। আর আমরা পাসওয়ার্ডের যে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবো সেটা কিভাবে। প্রথমত আমরা যে একটা অক্ষর বা ছোট হাতের অক্ষর বা বড় হাতে লিখতে পারি, তারপরে কোনো সংখ্যা বা কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমরা পাসওয়ার্ড করবো, যাতে আমাদের কোনো থার্ড পার্টি আমাদের এই পাসওয়ার্ডটা সহজে আইডেন্টিফাই করে আমাদের কোনো ডিভাইসের তথ্য বা ডাটা সংগ্রহ করতে না পারে। আর তার সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, সেটা হচ্ছে আমাদের যেটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে টু ভেক্টর সম্পর্কে। টু ভেক্টর হচ্ছে আমাদের পাসওয়ার্ডকে আরো বেশি স্ট্রং করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা জিমেল বা কোনো ফোন নাম্বারের সাথে কানেক্টেড। আমাদের কোনো ডিভাইস যদি কোনো অ্যাটাক করতে চায়, তখন আমাদের কোনো ফোন নাম্বার বা জিমেলে একটা কোড আছে, সেই অনুযায়ী আমরা বুঝতে পারি যে এটা আমাদের ফোন অ্যাটাক হওয়ার কোনো আশঙ্কা আছে। তখন আমরা সাথে সাথে ইন্টারনেট অথবা কোনো ভাবে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে সেটা বের হয়ে আসতে পারি। ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চেনা। ফিশিং হচ্ছে সন্দেহজনক ইমেল বা বার্তার মাধ্যমে তথ্য চুরি করা। ফিশিং বলতে আমরা বুঝি যে ফিশিং হচ্ছে এক ধরনের সাইবার ক্রাইম, যার মাধ্যমে প্রতারক ব্যবহারকারীর তথ্য, আইডি, পাসওয়ার্ড, ওটিপি নম্বর এবং সংবেদনশীল তথ্য চুরি করা। সহজভাবে বলতে পারি ফিশিং হচ্ছে ভুয়া বার্তা বিশ্বাস করানো, তথ্য হাতিয়ে নেওয়া। এটা একটা হচ্ছে ইন্টারনেট জগতের ফাঁদ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও হচ্ছে শনাক্তকরণ। তো আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এখন আমরা জানবো। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানুষকে বিশ্বাসকে কাজে লাগিয়ে যে প্রতারণা করা হয়, প্রতারণা যে আমরা দেখতে পাই এখন বিভিন্ন মাধ্যমে করা হয়। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে অনেককে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে, ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বিভিন্ন জিনিস আত্মসাৎ করে নেওয়া, গোপন তথ্য ফাঁস করে নেওয়া, তার কাছে তথ্য পাচার করে দেওয়া, বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে তথ্য নিয়ে নিচ্ছে। তো এটাকে আমরা শনাক্তকরণ কিভাবে করবো? শনাক্তকরণ লক্ষণ হচ্ছে যেমন আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আপনি এই লিঙ্কে প্রবেশ করেন, আপনার জন্য একটা দারুণ অফার রয়েছে, বা আপনার হচ্ছে বিভিন্ন আপনার কল দিয়ে বলতে পারে আপনার কাছে যে ফোনে টাকা গিয়েছে আমার, তো টাকাটা আপনি আমাকে পাঠান। তো বিকাশের মাধ্যমে অনেকে আমরা দেখি যে হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে বর্তমান সময়ে। তো বিকাশের আপনার এটা মানে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি যে আমরা আগে প্রথমে চেক করবো যে আসলে টাকা আসছে কিনা, বা কোন নাম্বার থেকে আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে, যে আমাদের হচ্ছে টাকা আসছে কিনা আমরা চেক করব। তারপরে আপনার ইমেল চেক করব, যে হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপের ইমেলের মাধ্যমে যে লিঙ্ক গুলো দেয় সেগুলো আমরা হুট করে ঢুকবো না, আগে যাচাই বাছাই করবো যে আসলে এটা সঠিক জায়গা থেকে আসছে কিনা। তো এটা আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য কিভাবে সুরক্ষিত রাখা যায়? সামাজিক মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখার মাধ্যম প্রথমত প্রথমত প্রাইভেসি সেটিং সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে, যাতে আমাদের তথ্য আমাদের পরিচিত মানুষ ছাড়া অন্য কেউ দেখতে না পারে। দ্বিতীয়ত অপরিচিত বন্ধু বা সন্দেহজনক বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা না করা, যাতে তারা আমাদের তথ্য চুরি করতে না পারে। তৃতীয়ত আমাদের ব্যক্তিগত তথ্য যেমন জন্মদিন, ঠিকানা বা অফিসের অন্যান্য ডকুমেন্ট জনসমক্ষে না আনা। চতুর্থত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গেমস বা কুইজ থেকে বিরত থাকা, তারা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। নিরাপদ ইন্টারনেট ও ডিভাইসের ব্যবহার। আমরা প্রথমে জানি সফটওয়্যার আপডেট সম্পর্কে। সফটওয়্যার আপডেট হলো সফটওয়্যারের নতুন ভার্সন ইনস্টল করা এবং অপারেটিং সিস্টেম আপডেট করা। সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমাদের নিরাপত্তা ত্রুটি কমে যায়, বিভিন্ন ধরনের আক্রমণের হাত থেকে আমরা রক্ষা পাই। দ্বিতীয়ত অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল। অ্যান্টিভাইরাস আমাদের ডিভাইসকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে এবং ফায়ারওয়াল আমাদের ডিভাইসের নেটওয়ার্কে ক্ষতিকর প্রবেশ রোধ করে। সঠিক নিয়মে ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সেটআপ এবং ইনস্টল দিলে আমাদের ডিভাইস অনেক বেশি সুরক্ষিত থাকে। তৃতীয়ত এবং শেষ পর্যায়ে হলো পাবলিক নেটওয়ার্ক। আমরা অনেক সময় ফ্রি ওয়াইফাই ইউজ করে থাকি, এগুলো আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাকাররা আমাদের ডেটা খুব সহজেই চুরি করতে পারে, যার ফলে আমাদের ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজনে আমাদের ভিপিএন ব্যবহার করা উচিত। ভিপিএন ব্যবহার করলে আমাদের ডেটা এনক্রিপ্ট করে এবং তথ্য আদান প্রদানে সাহায্য করে। ধন্যবাদ। ডেটা ব্যাকআপ ও এর জরুরি পদক্ষেপ। ডেটা ব্যাকআপ ও এর জরুরি পদক্ষেপ সম্পর্কে জানতে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেটা ব্যাকআপ কি। ডেটা ব্যাকআপ হচ্ছে তথ্য বা ফাইল আলাদা করে কপি করে সংরক্ষণ করে রাখা, যেন পরবর্তীতে তথ্য বা ফাইল নষ্ট হয়ে গেলে আমরা সেটা পুনরুদ্ধার করতে পারি। ডেটা ব্যাকআপের প্রয়োজনীয়তা এবং উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কারণে ডেটা বা ফাইল নষ্ট হয়ে যেতে পারে, যেমন র্যানসমওয়্যার আক্রমণ। এর কারণে হ্যাকার বা ভাইরাস আক্রমণ হয়ে এনক্রিপ্ট করে ডেটা লক করে দিতে পারে। হার্ডওয়্যার ফেল হয়ে গেলে আমাদের সমস্ত ডেটা নষ্ট হয়ে যেতে পারে। মানবিক ভুল, মানুষ মাত্রই ভুল, তাই আমাদের ভুলবশত যে কোনো কারণে ডেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই ডেটা ব্যাকআপ করে রাখতে হবে, যেন আমরা পরবর্তীতে তা ব্যবহার করতে পারি। ডেটা ব্যাকআপের ক্ষেত্রে ডেটা হারানো মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন নিয়মিত ব্যাকআপ। সাপ্তাহিক, মাসিক বা দিনের ভিত্তিতে আমরা ডেটা ব্যাকআপ করে রাখতে পারি। মাল্টি লোকেশন অপশনের মাধ্যমে মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে আমরা ডেটা কপি করে তা সংরক্ষণ করে রাখতে পারি।
অ্যান্টিভাইরাস ব্যবহারের ফলে সময়ের আক্রমণ কম হয়, ফলে আমাদের হচ্ছে ডেটা ব্যাকআপ করা অত্যন্ত জরুরি। অতএব বলতে পারি যে ডেটা ব্যাকআপের ক্ষেত্রে এই পদ্ধতি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি পদ্ধতি হিসেবে বিবেচিত। কিভাবে ডেটা ব্যাকআপ রাখবেন? ডেটা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকার কারণে 3-2-1 নিয়মটি ফলো করা হয়। 3টি কপির মধ্যে ডেটা রাখা হয়। প্রথমটি মূল কপি, ক্লাউড ব্যাকআপ, তৃতীয়টি বাহ্যিক ড্রাইভ। ক্লাউড ব্যাকআপ হচ্ছে দূরবর্তী কোনো সার্ভারে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড করা। এর সুবিধা, এর মাধ্যমে আগুন, পানি, বন্যা ইত্যাদির মতো স্থানীয় বিপর্যয়গুলো থেকে ডেটাকে সংরক্ষণ করা যায়। এবং অ্যাক্সেস সহজ অ্যাক্সেস, পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো ডিভাইসের মাধ্যমে সহজে অ্যাক্সেস করা যায়। এবং বাহ্যিক ড্রাইভ যেমন এসএসডির মাধ্যমে নিজেদের কম্পিউটারে নিজেরা ব্যাকআপ তৈরি করা যায়। এর ফলে নিরাপদে আপনি আপনার কাজটি করতে পারবেন। এর সুবিধা, এর মাধ্যমে আপনি একটি এসএসডি কার্ড কিনলে যথেষ্ট, এর কোনো বাৎসরিক বা মাসিক ফি প্রদান করতে হয় না। এখন আমরা জানবো জরুরি পরিস্থিতিতে যা করণীয়। আমাদের ব্যবহৃত কম্পিউটার, হার্ডওয়্যার বা নেট পার্সোনাল ডিভাইস যে কোনো সময় যে কোনো ধরনের সাইবার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে অপরিচিত কোনো কিছু আমরা গ্রহণ করব না। জরুরি পরিস্থিতিতে যা করব তা হলো ইন্টারনেট সংযোগ বন্ধ করুন। আপনার ডিভাইসে যদি ইন্টারনেট কানেকশন চালু থাকে তাহলে হ্যাকার আপনার যে কোনো তথ্য সহজেই নিয়ে নিতে পারে, যা পরবর্তীতে হুমকির মুখে পড়তে পারে। লগ আউট করুন বা লগ আউট বন্ধ রাখুন বা লগ ইন বন্ধ রাখুন। তাহলে আপনার অ্যাকাউন্টটি হুমকির মুখে পড়বে না, যা হচ্ছে আপনার অ্যাক্সেসের বিভিন্ন তথ্য সংরক্ষণে সহায়তা করবে। তৃতীয়ত, আইটি বিভাগকে জানান, কারণ আপনি আপনার সমস্যাটা সমাধান করতে গেলে তা বিভিন্ন ধরনের ত্রুটির মুখে পড়তে পারে। আইটি বিশেষজ্ঞরা বিভিন্নভাবে সমস্যাটি সমাধান করবে এবং কিভাবে তা প্রতিরোধ করবে তার সম্পর্কে জানাবে। দুঃখিত, আমাদের স্লাইডটি নাই হয়ে গেছে, এই জন্য এবার সচেতন হিসেবে আমাদের করণীয়। সচেতন হিসেবে আমরা কি কি করতে পারি? এক হচ্ছে নিজের সচেতনতা বৃদ্ধি। এখন আমরা এতগুলো যে কথাগুলো শুনলাম আমরা, এটা কিন্তু আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধির কাজে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আমরা এই সব বিষয়গুলো অ্যাপ্লাই করে আমরা নিজেদের সচেতনতা বৃদ্ধি করে থাকবো। দ্বিতীয়ত, আমরা করতে পারি আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সচেতনতা বৃদ্ধি। আমাদের বর্তমানে আমাদের আধুনিক যুগে আমাদের পরিবারের সকল সদস্য সহ বিভিন্ন জন আমরা হচ্ছে আধুনিক ডিভাইস গুলো ব্যবহার করে থাকি, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ। তো এইসব ব্যবহার করে থাকি আমরা। যারা সচেতন তারা তো সচেতন, আর যারা হচ্ছে অনেকেই পরিবারের অনেক সদস্য অসচেতন ভাবে ব্যবহার করে থাকে। যারা হচ্ছে যে না বুঝে না জেনে তথ্য যাচাই বাছাই না করে বিভিন্ন জায়গায় ক্লিক করে এবং বিভিন্ন লিঙ্কে প্রবেশ করে। সুতরাং তাদেরকে আমরা সঠিকভাবে তাদের ব্যবহার বিধিগুলো বুঝিয়ে দিব এবং তাদের সচেতনতা বৃদ্ধি করে থাকবো। এটা আমাদের মানে একজন সচেতন ব্যক্তি হিসাবে একজন পরিবারকে সচেতন করা আমাদের করণীয় একটা বিষয়। তারপর হচ্ছে অপরিচিত দ্বারা প্রেরণকৃত কোনো লিঙ্কে বা কোনো জায়গাতে ক্লিক না করা। আমাদের ইতিমধ্যে এটা বলা হয়েছে, তারপরও বলি যে আমাদের অনেক সময় আমাদেরকে অপরিচিত কেউ ইমেইল বার্তা দেয় কিংবা
মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে লিঙ্ক দেয়, যে লিঙ্ক গুলোতে ঢুকে প্রবেশ করলে আমাদের তথ্যগুলো হাতিয়ে যেতে পারে এবং অন্যের হাতে চলে যেতে পারে, যেটা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য বিভিন্ন ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমরা এইসব কাজগুলো সচেতন হিসেবে করে থাকবো। ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন।